গত ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গে আরও স্পেসিফিকভাবে যদি বলি তাহলে কলকাতায় কি হয়ে গেল। দেখুন, স্বাভাবিক একটা ছন্দ আপনারা লক্ষ্য করতে পেরেছেন। আপনারা হয়তো ভাবছেন কি আবার হয়েছে, কিন্তু হয়েছে। যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করেন, যারা এই সিআইএ ডিপ স্টেট কিভাবে কাজ করছে, কি তাদের মোটিভ, এবং পশ্চিমবঙ্গ কেন তাদের একেবারে মানে পাখির চোখ, সেই বিষয়টা নিয়ে আজ তাক বাংলায় আমরা বহু এপিসোড করেছি। আমরা রেগুলার বেসিসে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, রাজ্যে পালাবদল ঘটেছে, আপনারা জানেন। বিজেপির সরকার গঠিত হয়েছে এখানে, কিন্তু এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও আমেরিকা বলুন বা অন্য কোনো দেশ, বিদেশি কোনো শক্তি যারা চাইতো না যে এখানে একটা স্টেবিলাইজেশন আসুক বা এখানে এই রাইট উইং শক্তি তারা এখানে প্রভাব বিস্তার করুক, এটা হয়তো চাইতো না। আমি কেন এই কথাগুলো বলছি তার বিশ্লেষণ আমি আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটু বলে রাখি গত ৪৮ ঘন্টায় কি হয়েছে। মার্কো রুবিও, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, মানে সোজা যদি আমাদের ভাষায় বলি তাহলে বিদেশ মন্ত্রী, তিনি ভারতে এসেছিলেন, এখনও আছেন যদিও ভারতে। তিনি সবার আগে ভারত সফরে এসে তিনি কোথায় আসলেন? কলকাতায়। আপনাদের ছবিটা একটু দেখাই। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিজ, মানে সেন্ট মাদার টেরেসার যে মানে যে সংগঠন যেটা তিনি তৈরি করেছিলেন কলকাতায়, যেটা সারা বিশ্বে যার নাম রয়েছে, সেই মিশনারিজ অফ চ্যারিটিতে এসেছিলেন মার্কো রুবিও। এবং সেখানে যারা নানরা ছিলেন, যারা সিস্টাররা ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এবারে একটা দেখবার মতন বিষয় যে মার্কো রুবিও যখন এখানে এসেছিলেন কলকাতায়, সস্ত্রীক এসেছিলেন, কিন্তু দুদিন আগের কথা, ৪৮ ঘন্টা আগের কথা বলছি। সেখানে যেরকম আমেরিকার যারা ওই সিকিউরিটি এক্সপার্ট যারা রয়েছেন বা যারা বডিগার্ড যারা রয়েছেন বা নিরাপত্তা যারা দেন তারা যেরকম ছিলেন, তার পাশাপাশি ভারতেরও এরকম বহু নিরাপত্তা এক্সপার্ট যারা তারাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। দেখুন, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। হঠাৎ কেন মার্কো রুবিও এখানে আসলেন, মানে ভারত সফরের প্রথম দিনেই তিনি কলকাতাকে কেন বেছে নিলেন? এবং তার পাশাপাশি আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে তিনি মানে এরপর তিনি দিল্লিতে রয়েছেন। দিল্লিতে জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, তার সঙ্গে একটা যৌথ প্রেস কনফারেন্স করেছেন। সেইগুলো আমি আস্তে আস্তে আসবো। তবে তার আগে আমি আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী শুভাশিস ব্যানার্জি। শুভাশিসবাবু, আপনাকে স্বাগত। দেখুন, যদি আমরা মানে নর্মালি দেখি, একেবারে ক্লিনভাবে যদি দেখি, তাহলে একজন বিদেশি অতিথি, আমেরিকার একজন স্ট্রং পোস্ট হোল্ড করা একজন ব্যক্তি, তিনি ভারত সফরে এসেছেন এবং মাদার টেরেসার যে সংস্থা সেখানে তিনি গিয়েছেন। এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নেই, এর মধ্যে কোনো কিউরিওসিটি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মার্কো রুবিওর এখানে আসা এবং প্রথমেই কলকাতায় চলে আসা, তাও আবার যখন পালাবদলটা হলো, প্রেক্ষাপটটা চেঞ্জ হলো পশ্চিমবঙ্গের, তার পরপর আপনি কি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পাচ্ছেন? দেখুন, অস্বাভাবিকতা স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে থাকে। স্বাভাবিকতার মধ্যে যদি অস্বাভাবিকতা না লুকিয়ে থাকে তাহলে কূটনীতি বাঁচে না। কূটনীতি এমন একটা জিনিস যেটা সবাই যদি চোখের সামনে জিনিসটা দেখতে পেল, তাহলে আর সেটা কূটনীতি নয়, সেটা কোনো না কোনো একটা ভাবে ধোঁয়া। পয়েন্টটা হচ্ছে, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। আমি ইচ্ছা করে ইংরেজিতে লাইনটা বললাম যে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স কি করে সিগনিফিকেন্ট হয়ে গেল একটা আন্তর্জাতিক সম্পর্কে। আচ্ছা, ফিলাডেলফিয়া বলুন, নিউ ইয়র্ক বলুন, ওয়াশিংটন বলুন, এগুলোর তো বিভিন্ন রকম রাজনৈতিক রেজাল্ট বেরোয়। তখন কি আমাদের সরকার একবারও বলে কনগ্রাচুলেশনস? কোনো দিনই বলে না। ডেমোক্র্যাটস জিতুক, রিপাবলিকানসরা জিতুক, কোনো দিন বলে না। কিন্তু আমাদের এখানে যেই পশ্চিমবঙ্গের রেজাল্টটা বেরোলো, ডোনাল্ড ট্রাম্প কান পাতলে শোনা গেল যে উনি বললেন যে কনগ্রাচুলেশনস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট, অমুক তমুক বললেন, মানে মোদিকে একেবারে উদ্দেশ্য করে। তো এটা তো একটা দিক দিয়ে বলা যেতেই পারে যে তার মানে আমেরিকান গভর্নমেন্টের যে খুব মানে মাইক্রোস্কোপিক ভিউ আছে অন ইন্ডিয়ার রিজিওনাল ইলেকশন, এটা তো আমি অস্বীকার করতে পারি না। এবার বাংলার ম্যাপটা যদি একটু ভালো করে দেখি, অনেক ধোঁয়াই পরিষ্কার হয়ে যায়। বাংলার ম্যাপে একদম বর্ডার লাইন যদি আমি দেখি, দুটো দেশের টাচ পয়েন্টার্স আছে, একটা বাংলাদেশ, অন্যটি নেপাল। এবার এই বাংলাদেশ, নেপাল এবং তার আন্তর্জাতিক গুরুত্ব আজকে বলাই বাহুল্য আমাদের
কারণ আমি হয়তো 1 লক্ষ শো করেছি এই নিয়ে। পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ নেপালের সাথে লাগোয়া যেই রাজ্যটি আছে সেই রাজ্যের ইলেকশনে আমেরিকান প্রেসিডেন্ট খুব ইন্টারেস্ট নিচ্ছিলেন, এটা জেনে ভালো লাগারই কথা, কিন্তু আমার তো একটু সন্দেহবাতিক মন, তাই জন্য আমার হয়তো মনে হচ্ছে ভালো লাগাটা ইমেজ ইঞ্জিনিয়ারিং করার জন্য নয় কি। কারণ কান পাতলে এটাও শোনা যায় 2010-11-তে ফিরে যাই, একটু তো ইতিহাস ঘাটতে হবে, নাহলে তো ভট করে একটা কমেন্ট করা যায় না। 2010-এ যদি ফিরে যাই, যখন বাম জামানা ছিল আমাদের এখানে, তখন প্রচুর মুভমেন্ট শোনা যেত, যে তখন সবে সবে সিঙ্গুর নন্দীগ্রাম হয়েছে, প্রচুর মুভমেন্ট শোনা যেত আমেরিকান কনসুলেটের আশেপাশে। আবার এরকম প্রচুর মুভমেন্ট শোনা যেত যে আমেরিকার বহু ব্যবসায়ীরা নাকি পশ্চিমবাংলা, সিঙ্গাপুর, নেপাল এবং কখনো কখনো বাংলাদেশেও যাতায়াত করে। ভুলে যাবেন না 2010-11 সালে কিন্তু কেন্দ্র সরকারের বসেছিল কংগ্রেস, অর্থাৎ ইউপিএ গভর্নমেন্ট, ডক্টর মনমোহন সিং ছিলেন তখনকার প্রধানমন্ত্রী। তো এরকম মুভমেন্ট হতো। আচ্ছা, তারপরে জানা গেল যে হিলারি ক্লিন্টন ওয়াজ কন্টেস্টিং প্রেসিডেন্টশিপ চেয়ার। ভালো করে বুঝবেন এখানে ব্যাপারটা। হিলারি ক্লিন্টন সম্ভবত তখন কোনো কারণে এটা ভেবেছিলেন যে বারাকের জায়গায় উনি জেতার প্রবলতা প্রখর, এবং উনি ওনার গ্রেটার পলিটিক্স বা গ্রেটার ডমিনেন্স এটা দেখানোর জন্য কোথাও একটা গিয়ে বোধহয় বাংলার পলিটিক্সের সাথে অজান্তেই জানতেই কিংবা কোনো না কোনো কারণে জড়িয়ে গেছিলেন। কারণ 2011 সালের যদি ইন্টারন্যাশনাল নিউজ পেপার্স এবং জার্নালস একটু নজরে রাখা যায়, তার একটা অংশ বলেছিল যে তৎকালীন তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসার পিছনে হিলারি ক্লিন্টনের বোধহয় কোথাও গিয়ে কোনো রকম একটা সহযোগিতা আছে। এবার সেটা সত্যি কি মিথ্যে এই প্রমাণ নিয়ে তর্কাতর্কি করার কিছু নেই। সহযোগিতা আছে না নেই সেটা নিয়ে আমাদের কেন্দ্র সরকার যথেষ্ট সে ব্যাপারে খবরাখবর। হিলারি ক্লিন্টন তো মুখ্যমন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার সঙ্গে দেখা করতেও এসেছিলেন। হ্যাঁ, হতেই পারে। আন্তর্জাতিক বহু মহলে একে অপরের সাথে বন্ধুত্ব থাকা, রাজনৈতিক একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা, এটা তো খুব স্বাভাবিক সুস্থ একটা রাজনৈতিক পরিমণ্ডলের অংশ। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এবার এই ঘটনাটা ঘটেছিল যে এই ঘটনাটাকে তো উড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং প্রতিটা ঘটনা কিন্তু আর্কাইভ মেটেরিয়াল। এটা আমি বলছি বলে হয়েছে বা আমি একটা কাকতালীয় গল্প বলছি তা না, একটু আর্কাইভ ঘাটলেই লোকজন পেয়ে যাবে যে হ্যাঁ আমি কি বলতে চাইছি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কাট টু রুবিও একজন সেক্রেটারি লেভেলের মানুষ, যে কোনো মতেই ইউএস গভর্নমেন্টের কোনো ছোটোখাটো লেভেলের অফিসিয়াল নয়। একদম। উনি যখন আসছেন উনার কাছে বেসিক স্পেসিফিক ব্রিফস থাকে,